রাজনৈতিক অস্থিরতা ও ব্যাংক ঋণের উচ্চ সুদের চাপে ব্যবসায়ীরা বিনিয়োগে নেতিবাচক প্রভাবের আশঙ্কা। সুপার শপে কেনাকাটায় ৭.৫% ভ্যাট প্রত্যাহার, বিস্কুট ও কেকের ভ্যাট ১৫ থেকে ৭.৫ ভাগ করেছে এনবিআর। বিগত সরকারের অযৌক্তিক চুক্তিতে জ্বালানির দাম বেড়েছে, সংকট মোকাবিলার চেষ্টা করছে সরকার, দাবি বাণিজ্য উপদেষ্টার। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি ব্যাংক ঋণের উচ্চ সুদের বাড়তি চাপে দেশের ছোট বড় সব ব্যবসায়ী। বারবার নীতি সুদহার বাড়ানোয় ব্যাংক ঋণের সুদের হার 14 থেকে 15% দাঁড়িয়েছে। একদিকে পণ্যের চাহিদা কমায় বিক্রি কমছে, অন্যদিকে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় উদ্যোক্তারা। সুদহার না কমলে নতুন বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে নেতিবাচক প্রভাব পড়বে বলে শঙ্কা বিশ্লেষকদের। মাসুদা ইয়াসমিন সঞ্চয়ের টাকায় 2008 সালে চামড়া পণ্যের ব্যবসা শুরু করেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে ব্যাংক ঋণের সহায়তায় বাড়িয়েছেন ব্যবসার পরিধি। তবে করোনা ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব মোকাবেলার পর এখন তৈরি হয়েছে রাজনৈতিক অস্থিরতা। নতুন করে ঘুরে দাঁড়াতে ব্যাংক ঋণ নিতে চান, তবে এখন বড় চ্যালেঞ্জ উচ্চ সুদের হার। 10% প্রফিট করতে গেলে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। তো সেখানে যদি আমরা ব্যাংকে 16% প্রফিট দিতে যাই, তাহলে আসলে আমাদের এই 6% বলেন, আরও আনুষঙ্গিক আরও 4% দিয়ে আরও 10% আমাদের প্রতি মাসে একটা ঘাটতি থেকে যায়, যেটা আসলে রিকভার করা খুবই ডিফিকাল্ট। বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতির লাগাম টানতে নীতি সুদ হার বাড়ানোয় ব্যাংক ঋণের সুদ 15% পর্যন্ত বেড়েছে। নতুন করে বিনিয়োগ তো দূরের কথা, বরং ব্যবসায়ীরা টিকে থাকার লড়াই করছেন। একদিকে যেমন ঋণ পাওয়ার কষ্ট হয়, আরেকদিকে দেখা যাচ্ছে ঋণের যে ইন্টারেস্টটা এটা অনেক বৃদ্ধি। সেক্ষেত্রে দেখা যায় আমাদের এই ইন্টারেস্টে ঋণ নিয়ে আমাদের ফিরতে চালানো আমাদের জন্য খুব কষ্ট হয়ে যায়। আমাদের যে স্বপ্নের সরকার আমরা তৈরি করেছিলাম, তারা আসলে আমি যদি বলি চূড়ান্তভাবে যে তারা আমাদের অর্থনীতিতে মনোযোগ দিচ্ছে না। যদিও বা এই সরকারের অনেকাংশেই অর্থনীতির বিশেষজ্ঞের সরকার বা অর্থনীতিবিদের সরকার হিসেবে এটাকে বলা যায়। উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে সংকট বাড়ছে। উচ্চ সুদ নতুন কর্মসংস্থান তৈরিতে বাধা বলে মনে করেন বিশ্লেষকরা। উৎপাদন খাত ব্যাহত হচ্ছে, কারণ ব্যাংকে যে ঋণ প্রবাহ কমে যাচ্ছে, প্রাইভেট সেক্টরে ক্রেডিটগুলো 60% চলে এসছে, তাই ঋণ প্রবাহ কমে যাচ্ছে, উৎপাদন খাত ব্যাহত হচ্ছে, সেখানে এমপ্লয়মেন্ট জেনারেশনও তো ব্যাহত হচ্ছে, বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং উচ্চ বেকারত্বের সাথে এখন উচ্চ মূল্যস্ফীতি যোগ হয়েছে। ব্যবসায় গতি ও বিনিয়োগ বাড়াতে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের পাশাপাশি নীতি সহায়তার তাগিদ উদ্যোক্তাদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ ও উত্তরণ নিয়ে ইআরএফের সেমিনারে বক্তব্য রাখছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এইচ মনসুর। আমরা সরাসরি এখন সেখানে যোগ দিচ্ছি। ভালো রকমের একটা আশা করব। এখানে ডিমান্ড সাইডে আমাদের যথেষ্ট সংযম দেখানো হচ্ছে, মনিটারি পলিসিকে টাইটেস্ট স্ট্যান্সেই রাখা হয়েছে। আমি পেইং ডিভিডেন্ড আজকে যে আপনি জিজ্ঞেস করেন ট্রেজারি বিল রেট কত, এখানে তো আমাদের এমডি সাহেব আছে, বলেন তো ট্রেজারি বিল রেট কত? 10-এর নিচে। 10-এর নিচে 2 মাস আগে কত ছিল? 12-এর উপরে, 12.5 পর্যন্ত উঠেছিল। কেন কমেছে? হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? ইন্ডিকেশন হচ্ছে যে পলিসিজ আর ওয়ার্কিং। এটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নেই, এবং ওয়ার্কিং ইন এ মার্কেট ওয়ে, সাস্টেইনেবল ওয়ে। এটাকে কোনো ম্যানিপুলেশনের কিছু নেই। অকশনের চাওয়া হচ্ছে 4,000 কোটি টাকা, পড়ছে গত বিড 21,000 কোটি টাকা। প্রাইস কমবে না, যাবে কোথায়? কথা হলো পলিসি ঠিক থাকলে মার্কেট উইল রেসপন্ড। ইনফ্লেশন কমেছে, আরো কমবে, অবশ্যই কমতে হবে। কেন কনভিকশন নিয়ে বলছি? বিকজ আমি প্রফেশনাল, আই হ্যাভ সিন ইট ইন আদার কান্ট্রিজ, ইট ওয়ার্কস। এবং এখানে কাজ করতে হবে, কারণ এখানে তো অন্য কোনো কিছু নয়। এখানে দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ইকোনমিক ইস্যুস। আমাকে ডিমান্ড সাইডে কাজ করতে হবে, সাপ্লাই সাইডে কাজ করতে হবে। ডিমান্ড সাইডে আমরা ডিমান্ড ম্যানেজমেন্ট টাইট রেখেছি। সরকারের ব্যয় কমিয়ে, সরকারের বরং 1,35,000 কোটি টাকা ছিল,
সেটা কমিয়ে সরকার বলছে এখন 99, আমরা বলছি 90 রাখতে হবে, 90,000 কোটি। তাহলে পরে প্রাইভেট সেক্টরের কেসটা যাবে। প্রাইভেট সেক্টরের ক্রেডিট কি এই পলিসি রেটের কারণে সংকুচিত হয়েছে? অ্যাবসলিউটলি পজিটিভলি নো। এটা সংকুচিত হয়েছে আমাদের ডিপোজিট গ্রোথ কম হয়েছে। ডিপোজিট গ্রোথ কত? 7.5%, 7.3%। 7.3% ডিপোজিট গ্রোথ 18 আমাদের হচ্ছে 17 লক্ষ কোটি টাকা। কত হয়? 1,25,000, 1,26,000 কোটি টাকা। সরকার যদি 1,99,000 কোটি টাকা নিয়ে নেয়, থাকে কত প্রাইভেট সেক্টরের জন্য? এটা কি ইন্টারেস্ট রেটের কারণে সংকুচিত হয়েছে, না এটা ডিপোজিট গ্রোথের কারণে সংকুচিত হয়েছে? ডিপোজিট গ্রোথের কারণটা কি? আমাকে আসলে এক্সটার্নাল সেক্টর ইমপ্রুভ করতে হবে, নতুন ফ্লো অফ ফান্ড বাড়াতে হবে, ইত্যাদি ইত্যাদি। ইন্টারেস্ট রেট বাড়ানো কি ডিপোজিট কমানোর জন্য না বাড়ানোর জন্য? অবশ্যই বাড়ানোর জন্য। কাজে এখানে আমি কোনো ডেট্রিমেন্টাল ফ্যাক্টর দেখছি না। আমি মনে করি যে আমাদেরকে ডিপোজিট বাড়াতে হবে। ডিপোজিট না বাড়ালে এবং সরকারের বরোইংটা কমাতে হবে। এই দুটো করলেই আমার ফান্ড অফ ফ্লো অফ ফান্ড প্রাইভেট সেক্টরে বাড়বে। এটা না করে অন্য আরো কিছু করলে অঙ্কে মিলবে না। আমার সোজা কথা, আমার লিকুইডিটির এক্সপেনশনটা হবে কোথা থেকে? মহোদয় সাহেব উনি কোথা থেকে দিবে যদি ওনার ডিপোজিট না হয়? অ্যাবসলিউটলি ডিপোজিট দিবেন লেন্ডিং। তার মধ্যে সরকার যদি 12% নিত, তাহলে কেন প্রাইভেট সেক্টরকে আমি দিব? অবশ্যই দিব। এখন সরকার একটা কমে 9.5 এসছে, আগামীতে যদি 7.5 আসে, আমি একটু বলছিলাম যোগ করে, আমাদের এমডি সাহেবদের ঘুম নষ্ট হয়ে যাবে। কারণ কি জানেন, এতদিন পর্যন্ত গত 1 বছর ঘুমিয়ে ঘুমিয়ে পয়সা আসতো সরকারের কাছে, তারা টাকাটা দিয়ে দিত, একলাই মানে কি বলে পিএনআই বেড়ে, প্রফিট বেড়ে যেত। হ্যাঁ, এখন লোন দিয়ে প্রফিট বাড়াতে হবে। লোন দিয়ে ব্যক্তি খাত থেকে লোন দিতে হবে তাদের, কারণ সরকার রিটার্নটা অ্যাট্রাকটিভ হবে না। দ্যাটস দ্য রিয়েল ইকোনমিক্স, দ্যাটস রিয়েল ব্যাংকিং। শুয়ে শুয়ে পয়সা কামানো তো ব্যাংকিং নয়, তাই না? তো আমরা একটা কঠিন সময় পার করে আসছি, বাট উই আর মুভিং ইন দ্য রাইট ডাইরেকশন। এটা বুঝতে হবে আমাদেরকে, যেটা এটা ডাইরেকশনটা কোথায় যাচ্ছে। তো ইনফ্লেশনের ব্যাপারে আমি আবার যেটা আমি বারেবারেই বলছি, সেটাই ডে ওয়ানে আমি বলেছিলাম যে আমার লক্ষ্য হচ্ছে 7 থেকে 8% দামি আনা জুনের মধ্যে। আই এম স্টিল হোপফুল আমরা এটা পারবো অর্জন করতে। রাজধানীর পল্টনে বর্তমান ব্যাংক খাতের সমসাময়িক পরিস্থিতি নিয়ে মতবিনিময়ে কথা বলছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সুপার শপে কেনাকাটায় 7.5% ভ্যাট প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর ফলে ক্রেতাকে বাড়তি ভ্যাট দিতে হবে না, পণ্যের প্যাকেটে লেখা খুচরা মূল্যেই ক্রেতারা কিনতে পারবেন। এনবিআরের মূসক আইন ও বিধি শাখা এক ব্যাখ্যাপত্রে এসব সুবিধার কথা তুলে ধরেছে। সবশেষ বাজেটে সুপার শপের কেনাকাটার উপর ভ্যাট 5 থেকে বাড়িয়ে 7.5 ভাগ করা হয়। তবে সুপার শপে বিভিন্ন পণ্যে খুচরা মূল্যের সঙ্গে 15% ভ্যাট অন্তর্ভুক্ত থাকে, তাই মালিকরা কেবল নিজেদের মূল্য সংযোজনের অংশের ভ্যাট দেবেন। এছাড়া উৎপাদন পর্যায়ে যেসব পণ্যে ভ্যাট নেই সেগুলোর ক্ষেত্রে সুপার শপ মালিকরা ভ্যাট দেবেন না। আটা, ময়দা, আদা ইত্যাদি পণ্যে উৎপাদন পর্যায়ে ভ্যাট নেই। এদিকে এনবিআরের আলাদা প্রজ্ঞাপনে বিস্কুট, কেকের ওপর ভ্যাট 15% থেকে কমিয়ে 7.5 ভাগ করা হয়েছে। আসন্ন রমজান উপলক্ষে তাজা ফল আমদানিতে আরোপিত শুল্ক কর কমানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতারা। এছাড়া সীমান্তে অবৈধ ফল আমদানি বন্ধে কার্যকর পদক্ষেপও চান সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাদামতলীতে সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটির সভাপতি সিরাজুল ইসলাম। তিনি বলেন, ফলের বাজার স্থিতিশীল রাখতে যৌক্তিক হারে ট্যাক্স নির্ধারণ করতে হবে। বিলাসবহুল পণ্যের তালিকা থেকে বাদ দিতে হবে ফলকে। ট্যারিফ কমিশনের দেয়া প্রস্তাব মেনে 87 টাকা হারে আমদানি খরচ নির্ধারণ করার দাবি জানিয়েছে। বর্তমানে 100 টাকার ফল আমদানিতে 120 টাকা আমদানি শুল্ক গুনতে হয়, যা বিশ্বের কোনো দেশের সাথেই সামঞ্জস্যপূর্ণ নয়। এতে আমদানি কমে গিয়ে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। এ খাত রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে এনবিআর ও সরকারের প্রতি আহ্বান জানায় ফল ব্যবসায়ী সমিতির সভাপতি।
সবার স্বাস্থ্যের কথা চিন্তা করে, রোজাদারদের কথা চিন্তা করে আল্লাহর হস্তে বলেন ডিউটিটা মনে করুন কমায় দেন, আপনার নমনীয় হন, আপনার অটুট থাকেন না, আপনার শক্ত এত হবেন না, আপনার জনগণের কথা চিন্তা করেন। বিগত সরকারের জ্বালানি খাতে অযৌক্তিক চুক্তির কারণে জ্বালানি মূল্য বেড়েছে, তবে বর্তমানে দুর্নীতি কমায় এ খাতে দাম কমার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ও বস্ত্র উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ১৯তম বস্ত্র মেলা উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশবাসীরা ব্যবসায়ীরা বলেন, গ্যাস সংকট ও দাম সহনীয় না হলে এ খাতে নতুন বিনিয়োগ আসবে না, যা সামগ্রিক অর্থনীতির জন্য অমঙ্গলজনক। এসব বিবেচনায় নিয়ে সরকারকে সমস্যার সমাধান করতে হবে। অনুষ্ঠানে জ্বালানি সমস্যার কারণ হিসেবে বিগত সরকারের দুর্নীতিকে সামনে আনেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে, তবে ব্যয় সাশ্রয়ী পথে হাঁটতে ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি। $297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান ও অর্থনীতিবিদ আবুল বারাকাতের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অ্যানন্টেক্স গ্রুপের নামে টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে। আজ দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের জানান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত পরস্পর যোগ সাজশে জাল জালিয়াতির মাধ্যমে অ্যানন্টেক্স গ্রুপের 22টি প্রতিষ্ঠানকে 297 কোটি টাকা ঋণ দেয়। পরে এর মাধ্যমে টাকাগুলো আত্মসাৎ করে বলে তদন্তে প্রমাণ মিলেছে। মামলার আসামিদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ মোট 23 জন রয়েছেন। ঋণ পেতে এবং আত্মসাতে সহায়তায় তাদের ভূমিকা ছিল। এই কারণে তাদেরকে এই মামলায় ডক্টর আতিউর রহমান সহ বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই মামলায় এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। তৈরি পোশাক ও বস্ত্র খাতের প্রধান কাঁচামাল তুলা আমদানিতে চলতি 2024-25 বাণিজ্য বছরে চীনকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। এ পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রে কৃষি বিভাগ USDA। এতে বিশ্বে শীর্ষ তুলা আমদানিকারক দেশ হবে বাংলাদেশ। করোনার আগে ও পরে একাধিকবার বাংলাদেশ বিশ্বের শীর্ষ তুলা আমদানিকারক ছিল। প্রতিবেদন অনুযায়ী এ বাণিজ্য বছর শেষে বাংলাদেশের তুলা আমদানি বেড়ে 80 লাখ বেলে দাঁড়াতে পারে। যদিও গত অক্টোবরে পূর্বাভাস ছিল আমদানি হবে 78 লাখ বেল। মূলত তৈরি পোশাকের ক্রয়াদেশ বাড়তে থাকায় তুলা আমদানির প্রবণতা বেড়েছে। গত বাণিজ্য বছরে 75,75,000 বেল তুলা আমদানি করেছিল বাংলাদেশ। নারীদের ত্বকের যত্নে এসিআই নিয়ে এলো নতুন স্কিন কেয়ার এক্সপার্ট ব্র্যান্ড অ্যাঞ্জেলিনা। বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে অ্যাঞ্জেলিনা হায়ালুরোনিক বুস্টারের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ব্র্যান্ড ফেস হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষিকে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই লিমিটেডের বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমেদ, জেনারেল ম্যানেজার সেলস মিজানুর রহমান, জেনারেল ম্যানেজার ফ্যাক্টরি অপারেশন দীপঙ্কর বিশ্বাস সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, ত্বকের শুষ্কতা, মুখের বলিরেখা দূর করতে কার্যকর ভূমিকা রাখবে এটি। অ্যাঞ্জেলিনা বুস্টার এখন দেশব্যাপী পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বিনিয়োগের বাজারে অর্থনৈতিক স্থবিরতা আর মধ্যমেয়াদী মুদ্রাস্ফীতির শঙ্কায় আতঙ্কিত ব্যবসায়ীরা। এর প্রধান কারণ হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের হুমকি এবং শুল্ক নীতিকে দায়ী করছেন বিশ্লেষকরা। গত কয়েক সপ্তাহে দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে 3% পৌঁছেছে, যা 2023 সালের আগস্টের পর সর্বোচ্চ। অন্যদিকে ট্রাম্পের ঘোষণা করা চীনসহ বিভিন্ন দেশের পণ্যের শুল্ক বাজারে দ্বৈত চাপ তৈরি করেছে। একদিকে দাম বৃদ্ধি, অন্যদিকে বাণিজ্য সংঘাতের কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার শঙ্কা তৈরি হয়েছে। অর্থনীতিবিদদের মতে এই অর্থনৈতিক স্থবিরতা দেশটির রিজার্ভের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তবে ট্রাম্পের কর্পোরেট ট্যাক্স কমানো সহ অন্যান্য নীতির কারণে শেয়ার বাজারে আশাবাদী বিনিয়োগকারীরা।
যুক্তরাষ্ট্রে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে ডিমের দাম। বার্ড ফ্লুর প্রকোপে দাম এমন অবস্থায় এসে ঠেকেছে। গড় হিসেবে ডজনে দাম ছাড়িয়েছে $10, যা বাংলাদেশি মূল্যে 1250 টাকার বেশি। ডিম এখন এতটাই দামি যে সাধারণ মানুষ স্বর্ণের সঙ্গে তুলনা শুরু করেছে। এদিকে দেশটিতে প্রায় 15,000 টন ডিম রপ্তানি করতে শুরু করেছে তুরস্ক। ডুয়েন জোন্স জর্জিয়ার পাউডার স্প্রিংসে জোন্স ফ্যামিলি ফার্মের মালিক। 1980 সালে তার বাবা মা কেনার পর থেকেই তিনি পারিবারিক খামারটি পরিচালনা করছেন। বর্তমানে তার খামারে 150 থেকে 200টি মুরগি আছে, যেখানে প্রতিদিন প্রায় 100টি ডিম উৎপাদন হয়। বার্ড ফ্লুর কারণে জোন্সের খামারে ডিমের চাহিদা বেড়েছে। এতে ডজন $10 বিক্রি করছেন তিনি। এছাড়া জন প্রতি 2 ডজনের বেশি ডিম দেওয়া হচ্ছে না কাউকে। এখন ডিম যেন সোনার মতো। আগে আমার কাছে অতিরিক্ত ডিম থাকতো, যা খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করতাম। তারা সেগুলো বাজার এবং অন্যান্য জায়গায় বিক্রি করত। কিন্তু সংকট শুরু হওয়ার পর থেকে প্রতিদিন সব ডিম বিক্রি হয়ে যাচ্ছে। আবার প্রতি সপ্তাহে অন্তত 5 জন নতুন গ্রাহকও আসছেন। কিন্তু এখন খুচরা বিক্রেতাদের কাছে বিক্রির জন্য আমার কাছে কোনো অতিরিক্ত ডিম নেই। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বেশ কিছু এলাকায় ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু। এতে উৎপাদন খরচ বেড়েছে। দেশটির শ্রম ও পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে 2023 সালের আগস্টে রেকর্ড সর্বনিম্ন মূল্যের চেয়ে বর্তমানে দ্বিগুণ ডিমের দাম। সবশেষ জানুয়ারি মাসের মাসিক ভোক্তা মূল্য সূচকে ডিমের দাম বেড়ে চলার প্রবণতা উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য অনুযায়ী বার্ড ফ্লু নিয়ন্ত্রণে জানুয়ারিতে 23 মিলিয়ন পাখি হত্যা করা হয়েছে। এছাড়া ডিসেম্বরে 18 মিলিয়নের বেশি পাখি হত্যা করা হয়েছে, যার মধ্যে আছে টার্কি ও মুরগিও। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্যসূচকের মিশ্র অবস্থা ঢাকার শেয়ার বাজারে। তবে আগের দিনের চেয়ে লেনদেন সামান্য বেড়েছে। ডিএসইর প্রধান সূচক বেড়ে 7.93 পয়েন্ট বেড়েছে। এ সময় দর বেড়েছে 167টি কোম্পানির শেয়ারের। অন্যদিকে চট্টগ্রাম শেয়ার বাজারে সার্বিক সূচক বেড়েছে প্রায় 15 পয়েন্টের বেশি। বৃহস্পতিবার সকাল থেকে ইতিবাচক ঢাকা শেয়ার বাজার। প্রথম 5 মিনিটে সূচক বাড়ে 6 পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক 7.93 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5200 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনও। আজ মোট লেনদেন হয়েছে 465 কোটি 69 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 38 কোটি 56 লাখ টাকা। হাত বদলে অংশ নেয় 401টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 167টির, কমেছে 160টির। অপরিবর্তিত রয়েছে 74টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম টেলিকম খাতের গ্রামীণফোন, দ্বিতীয় সানলাইফ ইন্স্যুরেন্স, তৃতীয় অবস্থানে ব্যাডবিসি। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকায় প্রথম ফুয়াং ফুড, দ্বিতীয় এসালম কোল্ড রোল, তৃতীয় অবস্থানে গোল্ডেন হারভেস্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 15.53 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 14,497 পয়েন্টে। লেনদেন 13 কোটি 98 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 122 টাকায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 158 টাকা 29 পয়সায়। দর কমেছে ইউরোর, বিনিময় হয়েছে 131 টাকা 11 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত রয়েছে, বিনিময় হয়েছে 1 টাকা 45 পয়সায়। বেড়েছে সৌদি রিয়ালের দর, বিনিময় হয়েছে 32 টাকা 70 পয়সায়। অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের দর, বিনিময় হয়েছে 33 টাকা 38 পয়সায়। বেড়েছে কুয়েতি দিনারের দর, বিনিময় হয়েছে 397 টাকা 65 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দরও বেড়েছে, বিনিময় হয়েছে 27 টাকা 69 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।